রান্না শেষে ঘেমে নিয়ে একা কাটতে এমত অবস্থায় খেতে বসা সম্ভব না, তাই সকলকে বলল খেতে নিতে। সে গোসল সেরে খাবে। সুগা ভাত সেরে বলল, এতক্ষণ যাবৎ পরিশ্রম করলে আর তোমায় ছাড়া আমরা খেয়ে নিব? সেটা তো হয় না বনু। সুগার মুখে বনু শব্দটি শুনে আপ্লুত হলো তে। সুগা মৃদু হেসে বলল, আমরা বরং খাবারগুলো উপরে নিয়ে যাই, তুমি শাওয়ার নিয়ে উপরে চলে আসো, কেমন? নম্র স্বরে সম্মতি দিয়ে নিজের রুমে চলে গেল তে। জিহব সুগার কানের কাছে মুখ নিয়ে বলল, আরে বাস, একসময় জাঙ্কুকের প্রক্সি দিতে চাইলি, মানে বউ করতে চাইলি, এখন আবার বোন করে ফেললি? তুই পারিস দোস্ত। ওটা জাস্ট ফান ছিল গাধা। বন্ধু বউকে স্বীকার করলে ভাবি করতাম, বউ স্বীকার করেনি তাই বোন করে ফেললাম। হাসলো জিহব নাকের ডগায় চলে আসা চশমাটা ঠেলে দিয়ে বলল, বুঝলাম। আরো একটা জিনিস বোঝার বাকি আছে। কি? আয়ু আমার মনের কথা জেনে গেছে, সো লুকোচুরি খেলার সমাপ্তি। আজ থেকে যা হবে সব ওপেনলি। অবাক হয়ে জিহব জিজ্ঞেস করলো, কি জেনে গেছে আয়ু? আমাদের বন্ধুত্বের সম্পর্কে একদিন হাজবেন্ড ওয়াইফে পরিণত হবে, এটাই। বিস্মিত হলো জিহব। অতিরিক্ত চমক পেলে তোতলাতে শুরু করলো সে। হোয়াট? এর আগে তো বলিসনি কখনো। চোখ টিপল সুগা। সারপ্রাইজ। ড্রয়িং রুমে সবাই জিহব আর ন্যান্সিকে নিয়ে মজা করছিল। এমতো অবস্থায় ওখানে উপস্থিতি ঘটল তের। সদ্য গোসল করে আসা সে রমণীকে দেখে চোখ আটকে গেল সকলেরই। হলুদ রঙের ঘাগরার সঙ্গে কালো রঙের টি শার্ট পরানো তে, গলায় হলুদ রঙা জর্জেট ওড়না ঝুলানো, ভেজা চুলগুলো পেছনে ছড়ানো, কানের পাশের ছোট ছোট চুলগুলো থেকে এক দুফোঁটা জল গড়াচ্ছে। কি পবিত্র, কি স্নিগ্ধ ওই মুখশ্রী, ঘন পাপড়িতে আবৃত কাজল কালো চোখ, লিপস্টিক বিহীন পাতলা মসৃণ ঠোঁট জোড়ায় যেন অদ্ভুত সৌন্দর্যে মণ্ডিত। শ্যামলা বর্ণের এই মেয়েটির মধ্যেও আছে ধারালো সৌন্দর্যের বসবাস। খুব নিগুড়ভাবে যে পুরুষ এই সৌন্দর্য অনুভব করতে পারবে, বিনা দ্বিধায় স্বীকার করতে বাধ্য, সে পুরুষ সৌভাগ্যবান। সকলের নির্নিমেষ দৃষ্টি হঠাৎই জাঙ্কুকের দিকে ঘুরে গেল। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। খেয়াল করে স্থিত বোধ করতে লাগলো তে। নিচু গলায় বলল, রাত হয়ে যাচ্ছে, চলুন খেয়ে নি। সবাই ওর কথা শুনলো, কিন্তু জাঙ্কুক শুনলো কি? বোধ হয় না। তাই তো নেই কোনো ভাবান্তর তার মধ্যে। জিহব জাঙ্কুকের দিকে তাকিয়ে সুগার কাছে এগিয়ে এলো। চাপা স্বরে বলল, দোস্ত, জাঙ্কুকের চোখ দেখছিস? সব দেখছি আমি। প্ল্যানটার কথা মনে আছে? হ্যাঁ, দ্রুত খাওয়া শেষ করে এদের ব্যবস্থা করব, চল। জাঙ্কুকের রুমের মেঝেতে বসলো সবাই। ন্যান্সি আর তেই সকলকে খাবার পরিবেশন করে দিল। জাঙ্কুক বেশ অনেকটাই চুপচাপ হয়ে গেছে, না চাইতেও বারবার তার দৃষ্টিতে দিকে থমকাচ্ছে। গোসল শেষে এই মেয়েটাকে অভাবনীয় স্নিগ্ধ দেখায়। সে রোজই বিষয়টা খেয়াল করে, হয় ব্যালকনিতে দাঁড়িয়ে, না হয় ছাদে দেখা হয়ে গেলে। কিন্তু আজ ভেজা চুলে এতটা কাছ থেকে দেখে যেন অনেক বেশি অপরূপা লাগছে। না চাইতেও বারবার দৃষ্টি চলে যাচ্ছে জাঙ্কুকের। কত ললনাদের সঙ্গে উঠা বসা তার, অথচ এই তেতে যেন অন্যরকম ঘ্রাণ মেশানো, যা তাকে খুব করে টানে। ভাগ্যিস মাঝের দেয়ালটা ছিল, নয়তো তাণ্ডব ঘটে যেত মেয়েটার সঙ্গে, ভয়াবহ তাণ্ডব। দীর্ঘশ্বাস ফেললো জাঙ্কুক। তে খাওয়ার ফাঁকে জাঙ্কুকের দৃষ্টি খেয়াল করে মনে মনে বকলো, তেদর ছেলে কোথাকার। জাঙ্কুকে খেয়াল করলো তে তার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করছে। নিশ্চয়ই মনে মনে বকছে তাকে। বুঝে নিয়ে সকলের সামনে বলে উঠলো, তাছার মতো চোখে কি দেখছো? আফসোস হচ্ছে আমার মতো সুদর্শন ছেলে হাতছাড়া হয়ে গেছে বলে? লোভ হচ্ছে আমার সান্নিধ্য পেতে? আচমকা জাঙ্কুকের মুখে এমন কথা শুনে সকলে ভেবাচাকে খেয়ে গেল। তে অপমান বোধ করলো। খাওয়া থেমে গেল তার, মুখ কঠিন হয়ে গেল নিমেষেই। আয়ু ধমক দিল জাঙ্কুককে, জাঙ্কুক, একদম বাজে কথা বলবি না। কখন থেকে দেখছি তুই ওর দিকে অভুক্ত পানির মতন চেয়ে আছিস, আর বলছিস উল্টোটা। ফুস করে নিঃশ্বাস ছাড়লো তে। সে নিঃশ্বাসের শব্দ পেয়ে জাঙ্কুক বলল, দেখ কিভাবে শ্বাস ফেলে, স্নেকি গার্ল কোথাকার। আর চুপ থাকতে পারলো না তে। মুখ বুঝবল, এই জন্য বুঝি সহ্য করতে পারছেন না? হো হো করে হেসে উঠলো সুগা। দারুণ জব্দ। এমন সময় জিহব বলল, আমার মনে হয় জাঙ্কুক বেজি না, ও হলো সাপুড়ে। ঠোঁট বাঁকিয়ে হাসলো সুগা। জাঙ্কুকের কানে ফিস ফিস করে বলল, জিহব ঠিকই বলেছে দোস্ত, তোর মাঝে কোনো সাপুড়ে আত্মায় ভর করেছে। ও পাশ থেকে জিহব নিচু স্বরে বলল, আচ্ছা দোস্ত, তোর কি সাপ নিয়ে খেলাধুলা করতে মন চাচ্ছে? শুনেছি সাপুড়েরা সাপ নিয়ে খেলাধুলা করতে না পারলে উল্টাপাল্টা করে। খেপে গেল জাঙ্কুক। খাবার ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়লো সে। পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে বুঝতে পেরে আয়ু ধমকে উঠলো সবাইকে, কি শুরু করলি তোরা? শান্তিতে খেতে দিবি না? এই জাঙ্কুক বস, বস বলছি। তুই যদি খাবার ছেড়ে উঠেছিস, আমিও খাবার ছেড়ে এক্ষুনি তোর বাড়ি থেকে বেরিয়ে যাব। আয়ুর হুমকি শুনে সবাই ভয় পেয়ে গেল। শুরু করলো যে যার মতো দ্রুত খেতে।
খাওয়া শেষে ঠান্ডা পানিও পান করলো সবাই। এরপর তে আর ন্যান্সি চলে যাবে বলে বিদায় নিতে চাইলো, কিন্তু পারলো না। আয়ু আর জেহু পাটকালো তাদের। তারা এখন একটা গেম খেলবে। তের মনটা খিচে আছে, তাই সে রাজি হলো না। জাঙ্কুকও দাপট দেখিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। জেহু অনুরোধ করলো খুব। তার অনুরোধে ন্যান্সি নরম হলো, করুণ চোখে তাকালো তের দিকে। তে তবুও রাজি হলো না। সে গট গট পায়ে রুম ছাড়তে উদ্যত হলো। দরজা পর্যন্ত যেতেই সুগা পথ আটকালো। অমায়িক একটা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আমার বোনও তো এতটাও অবাধ্য নয়। মুহূর্তে শান্ত হয়ে গেল তে। সুগার মুখে এ নিয়ে দুবার বোনও শুনল সে। বুকের ভেতরটা বিগলিত হয়ে উঠল। আসলে ভাইয়া, আসলে নকলে কিছুই নাই। আমরা যতক্ষণ না বলছি তুমি কোথাও যাচ্ছ না। নিশ্চুপ হয়ে গেল তে। সুগা ওর চোখে চোখ রেখে ভরসার সঙ্গে বলল, বন্ধু হিসেবে নয়, ভাই হিসেবে তোমাকে বলছি, থাকো এখানে। আর না করতে পারলো না তে। ওদিকে ন্যান্সি যে যেতে চাইছে না সেটাও টের পেল। অগত্যা ওদের সঙ্গে গেম খেলতে বসতে হলো। সুগা গিয়ে টেনে আনলো জাঙ্কুককে। ওরা সবাই মেঝেতে গোল করে বসলো। 2 লিটারের কোকাকোলার খালি বোতল রাখলো মাঝখানে। জেহু খেলাটা বুঝিয়ে দিল সবাইকে। শোনো সবাই, বোতলটা ঘোরানো হবে, চারদিকে মুখ করে থামবে, তাকে আমরা যা বলবো তাই করতে হবে। এরপরই খেলা শুরু হলো। আয়ুর দিকে বোতল থামতেই সুগা বলল, চোখ বন্ধ করে যে কোনো একজন যুবককে কল্পনা করার চেষ্টা করবি। এরপর যার মুখটা বা যাকে দেখতে পাবি তার নামটা আমাদের বলবি। কথা অনুযায়ী চোখ বন্ধ করলো আয়ু। সবাই উৎসুক মুখে তার দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় অতিক্রম হলো, কিন্তু চোখ খুলল না আয়ু। যেন সে কিছু একটা অনুভব করছে। সুগা বলল, কাকে দেখতে পাচ্ছিস? এক ঢোক গিলে আয়ু নিজেকে সচেতন করে বলল, জাংকুক স্যার। সুগার মেজাজ খারাপ হয়ে গেল। কঠিন চোখে তাকালো সে। জাংকুক ওর কাঁধে হাত রেখে ইশারা করলো চুপ থাকতে। সুগা দমে গেল। মনে মনে বলল, আচ্ছা খেলাটা শেষ হোক, তারপর তোকে মনে করাচ্ছি। এখন আর কোনো রাগ ডাক নেই আমার, ভুলে গেছিস তুই। এরপর আবার শুরু হলো বোতল গড়া। যা গিয়ে থামলো জাংকুকের দিকে। ঠিক এই মুহূর্তের অপেক্ষার জন্যই যেন ছিল সকলে। সবাই হই হই করে উঠলো। জাংকুক বুঝে গেল এদের মাথায় কিছু চলছে। আয়ু বলল, দোস্ত, এটা কিন্তু খেলা। হ্যাঁ, আমার মাথায় আছে, তোরা মাথায় রাখলেই শান্তি। জেহক মিটি মিটি হাসলো। জাংকুক চটে গিয়ে বলল, বদের মতো হাসবি না। সুগা সবাইকে চুপ থাকতে বলে জাংকুককে বলল, আচ্ছা কেউ হাসবে না, এবার আমরা যা বলবো তাই কর। জাংকুকের মুখ থমথমে। সুগা বলল, তেকে হাঁটু গেড়ে প্রপোজ করবি, বলবি আই লাভ ইউ সো মাচ। অসম্ভব। সুগার কথায় তের প্রথমে রাগ হতে হয়েছিল, কিন্তু কলেজের ক্যাম্পাসে ঘটা প্রথম দিনের কথা মনে পড়তেই চুপ হয়ে গেল সে। আর অপেক্ষা করতে লাগলো জাংকুকের মুখে আই লাভ ইউ শোনার, আর বুঝিয়ে দেয়ার। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাউকে প্রপোজ করার আই লাভ ইউ বলার জ্বালাটা ঠিক কেমন। জাংকুক কিছুতেই রাজি হচ্ছিল না। তে তাই তাচ্ছিল্য হেসে বলল, ছেড়ে দিন ভাইয়া, আমাদের উচিত হয়নি এমন মেরুদণ্ডহীন প্লেয়ারকে নিয়ে খেলতে বসা। এমন কথা শুনে প্রচন্ড ক্ষুব্ধ হলো জাংকুক। তড়াক করে উঠে দাঁড়ালো সে। ক্রোধে গজগজ করতে করতে বলল, ওকে ফাইন, এটা যেহেতু খেলা সেহেতু মিথ্যা মিথ্যি আর গেম হিসেবেই বলা যায়। মুহূর্তে চারপাশ প্রফুল্ল হয়ে উঠল। জাংকুক নিজেকে ধাতস্থ করে নিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসলো। মনে মনে একবার ভেবে নিল আই লাভ ইউ বলে তের সামনে থেকে সরে যাবে। এরপর তাকালো তের চোখের দিকে। তে তখন ধূসর বর্ণের দাম্ভিক পুরুষটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। জাংকুক ওই চোখে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো। প্রস্তুত হলো প্রপোজ করতে। সবার মধ্যে টান টান উত্তেজনা। আয়ু জেহুর হাত শক্ত করে চেপে ধরেছে। ন্যান্সি সরল চোখে তাকিয়ে আছে তে আর জাংকুকের দিকে। সুগা পকেট থেকে ফোন বের করে দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। জাংকুক একবার আই উচ্চারণ করে চুপ হয়ে গেছে। তাই আয়ু তাকে তাড়া দিয়ে বলল, কি হলো, এত লেট করছিস কেন, বল। বাকিটুকু যেন বেরই হচ্ছিল না। সুগা বিরক্ত হয়ে গেল। জেহক বলল, এমন ভাব করছিস মনে হয় জীবনে কোনো মেয়েকে আই লাভ ইউ বলিস নে। এই শব্দটা যেন আজ নতুন জেনেছিস, শিখেছিস আর বলতে চাচ্ছিস। সকলের থেকে সমান তালে উৎসাহ আর বিভিন্ন মন্তব্য পেতে পেতে একসময় জাংকুক এক নিঃশ্বাসে বলে ফেলল, আই হেট ইউ সো মাচ তে। তৎক্ষণাৎ আচমকা 2 চোখ গলে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তের গাল বেয়ে। সে জাংকুকের চোখে দেখেছে জাংকুক এই কথা বলতে চায়নি। সে জাংকুকের মধ্যে আই লাভ ইউ বলার যে উদ্যম দেখেছে তা মিথ্যে নয়, মিথ্যে হতে পারে না। তবুও কেন কেন ঘৃণার ওজন এতটাই বেশি যে মুখ থেকে ভালোবাসি শব্দটি আসতে গিয়ে ঘৃণাটাই বেরিয়ে আসে? আপনি অপরাধী নন,
অথচ কেউ আপনাকে দাঁড় করিয়ে রেখেছে, কাঠগড়ায় নিক্ষেপ করছে অজস্র ঘৃণার ফলা। এর চেয়ে বড় তিক্ততা আর হয় না, এর চেয়ে যন্ত্রণাময় ঘটনা এই পৃথিবীতে আর কিছুই নেই। নিজের প্রতি খুব অবাক হলো জাঙ্কুক। সে তো এটা বলতে চায়নি, খেলার সত্য মেনে নিয়ে তেকে আই লাভ ইউ বলতে চাচ্ছিল, তাহলে কি করে আই হেট ইউ বলে ফেললো? ভালোবাসি বলতে গিয়ে ঘৃণা করি বলে ফেললো কেন? এসব ভাবনার বিড়েতে ঝাপসা চোখ, গাল বেয়ে পড়া অশ্রু, নজর এড়ালো না। কেন জানি খুব খারাপ লাগলো জাঙ্কুকে। দৃষ্টি নত করে নিঃশব্দ উঠে দাঁড়ালো সে। তেও নিজেকে চটজলদি স্বাভাবিক করে নিল। বাঁকা হেসে নিচু কণ্ঠে বলল, এটা খুব ভালো গুণ জাঙ্কুক, আপনি মিথ্যে মিথ্যে কিছু বলতে পারেন না। কথাটা বলে তাকালো সকলের দিকে, মিষ্টি হেসে গিয়ে বসলো ন্যান্সির পাশে। বলল, সবাই এমন চুপ কেন? খেলা কি শেষ? জাঙ্কুকের কাণ্ড দেখে সকলে স্তব্ধ হয়ে গিয়েছিল। তের কথায় হুঁশ ফিরল। ন্যান্সি তের দিকে মায়া ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে, যেব নির্বিকার। সুগা আয়ু জাঙ্কুকের দিকে ছুটছে অগ্নিদৃষ্টি। যেব তখন ওদের শান্ত করতে নিচু গলায় বলল, বি কুল ফ্রেন্ডস, হাদারামটাকে ধরে বস, এখনো সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। প্রয়োজনে সারা রাত আজ খেলাধুলা করবো আমরা। নিজেদের মধ্যে চোখাচোখি করে নিল তিন বন্ধু। দীর্ঘশ্বাস ফেলে আয়ু বলল, না না, খেলা তো সবে শুরু। জাঙ্কুকের কানে তখন তো এর কথাটা বারে বারে পাচ্ছিল। এটা খুব ভালো গুণ জাঙ্কুক, আপনি মিথ্যে মিথ্যে কিছুই বলতে পারেন না। তের ওই কথার প্রতি উত্তরে সে ভাবলো, সত্যিই কি তাই? সত্যিই কি সে মিথ্যা কিছুই বলতে পারে না, নাকি তার সর্বস্ব জুড়ে মিথ্যার খোলে সে আবৃত? সুগার শক্ত হাতে হ্যাচকা টানে মেঝেতে বসে পড়লো জাঙ্কুক। চমকে উঠে নিঃশ্বাস ছাড়লো শব্দ করে। তোরা খেল, আমার সে বিরক্ত লাগছে। কেন, সমস্যা কি তোর? এত ভাব মারিস কেন সব সময়? আর চোখেদের সরল চোখ দুটোই তাকালো জাঙ্কুক। এরপর আচমকাই বলে ফেললো, দেখছিস না কিভাবে মেয়েটা আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? সকলেই বিস্মিত হয়ে তের দিকে তাকালো। সে জাঙ্কুককে চোখ দিয়ে গিলে খাচ্ছে? এমন সিরিয়াস মুহূর্তে জাঙ্কুকের বলা এই কথাটি পরিস্থিতি বদলে ফেললো। জাঙ্কুক এতেই ক্ষান্ত রইল না। তের দিকে বক্র চাহনি নিক্ষেপ করে ধমকে সুরে বলল, আই নো আই এম হ্যান্ডসাম তে। তাই বলে সর্বক্ষণ এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে, আর নজর লাগলে খুব গার্লফ্রেন্ডের ঘাটতি পড়ে আমার। শোনো মেয়ে, এই জাঙ্কুক সব লোকসান মেনে নিতে পারে, কিন্তু গার্লফ্রেন্ড লোকসান মানতে পারে না। জাঙ্কুকে আজগবি কথা শুনে মুখ বিকৃত করে ফেললো তে। বাকি সবাই হো হো করে হেসে ফেললো। ন্যান্সি হাসলো ঠোঁট টিপে। জাঙ্কুক ভাই তেকে কষ্ট দেয়, এদিকে খারাপ হলো, অন্যদিকে মানুষটা বেশ মজার। মানুষের মাঝে ভালো গুণ খারাপ গুণ উভয়ই বিদ্যমান থাকে। জাঙ্কুক যেমন তার খারাপ আচরণ দিয়ে পরিস্থিতি বিগড়ে দিতে পারে, তেমনি ভালো গুণ দিয়ে পরিস্থিতি শান্ত করে তুলতে পারে। জাঙ্কুকের কথার প্রেক্ষিতে আয়ু বলল, থাম তুই থাম, আর কিছু বলিস না। হাসির চোটে পেট ফেটে যাচ্ছে আমার। হাসির চোটে মানুষের পেট ফাটে কিভাবে? জাঙ্কুকের মতো তোরও মাথা খারাপ হলো নাকি? আরে ভাই চুপ! সুগার এমন ধমকে আটকে উঠে বড় বড় চোখে তাকালো আয়ু। ডান হাতটা বুকে চেপে ঢোক গিলে বলল, কি রে ভাই, এভাবে ধমকাস কেন? অসহ্য হয়ে আয়ুর থেকে মুখ ফিরিয়ে নিল সুগা। নিচু কণ্ঠে দাঁত কিরমির করে বলল, কি রে বাল, এই মেয়ের সমস্যা কি? শুনতে পেয়ে জাঙ্কুক মিটি মিটি হাসলো। খেয়াল করে সুগা চোখ রাঙালো। জাঙ্কুক, অহেতুক তের সাথে ঝগড়া করবি না। এমনিতে খেলার নিয়ম ভেঙে মেজাজ খারাপ করে দিয়েছিস। আমার জন্য মেজাজ বেশি বিগড়েছে, নাকি ভবিষ্যৎ বউয়ের মুখে ভাই শুনে বেশি বিগড়েছে? ওদের ফিসফাসের মাঝে হঠাৎ তে বলে উঠলো, ওয়েট ভাইয়া, আপনার বন্ধুকে জবাবটা দিয়ে দিই। কিছু কিছু সময় যোগ্য জবাব দিতে হয়। সুগা চোখ মেরে তাকালো তের দিকে। আইউ যে হোক, ন্যান্সি উৎসুক চাহনি নিক্ষেপ করলো তের দিকে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকিয়ে আছে। তে সেই কুচকানো মুখে তাকিয়ে বিদ্রুপের হাসি ঠোঁটে লেপটে বলল, তো মিস্টার জাঙ্কুক, কি বলছিলেন? আপনি হ্যান্ডসাম? ও রিয়েলি? তাই মনে হয় আপনার? নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আমার মনে হচ্ছে দেখেননি। যদি দেখতেন আপনার এই পাটকাঠের মতো পকপকা দেহটি। আর যাই হোক, সুদর্শন মনে করতেন না। কথাগুলো বলতে বলতে একবার তাকালো সুগার দিকে, আরেকবার তাকালো জেহবের দিকে। এরপর মুখ শক্ত করে বলল, শুনুন মিস্টার পকপকা চেঙ্গিস খান, হ্যান্ডসাম শব্দটির ডেফিনিশন আপনার এই দুই বন্ধুকে দেখে যখন বুঝেননি, তাহলে তাদের থেকে ভালো করে জেনে নেবেন। ডেফিনিশন না জানা অবধি মেডিকেল কলেজে পা রাখবেন না, তাহলে ওই কলেজের আঙ্গিনাও লজ্জা পেয়ে যাবে আপনাকে দেখে। উপস্থিত সকলে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। জাঙ্কুক যেন একেবারে ভেঙে গুড়িয়ে গেল আকস্মিক আক্রমণে। পুরুষ মানুষ আর যাই হোক, নিজের সঙ্গে অন্য পুরুষের তুলনা সহ্য করতে পারে না। তুলনা দেয়া মানুষটা যদি হয় নিজের বিয়ে করা বউ, তাহলে তো কথাই নেই। সবচেয়ে বেশি আহত হলো তে তার বন্ধুদের সুদর্শনতার তুলনা দিচ্ছে বলে।
স্তম্ভিত দৃষ্টিতে সুগা আর জেহপের দিকে তাকালো জাংকুক। বয়স হিসেবে শুধু উচ্চতায় বেড়েছে তার, স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। তার গায়ের রং ফর্সা, উচ্চতা 6 ফুট, তবুও সে সুদর্শন নয়। এদিকে সুগা উচ্চতায় তার চেয়ে 2 ইঞ্চি কম, আর জেহপ 1 ইঞ্চি। গায়ের রঙের সুগা তার থেকে পিছিয়ে না থাকলেও শ্যামবর্ণের জেহপ পিছিয়ে, তবুও তেয়ে চোখে তারা সুদর্শন, কারণ তাদের নজর করার শরীর আছে। পুরুষের ব্যায়ামপুষ্ট দেহ নারীর দুর্বলতা সে জানতো, তবুও কখনো এসবে আগ্রহ পায়নি। তবে আজ পেল। মনে তীব্র জেদ চাপলো তেকে সে দেখিয়ে দিবে। এই পাতলা শরীরের জন্য সকলের সামনে এভাবে অপমান করলো তে। এর জবাব সে একদিন দেবেই দিবে। রুদ্ধশ্বাস ছাড়লো জাংকুক। তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জবাব তুমি একদিন পাবে। তের গা ঝাড়ার মতো করে কথাটা ঝেড়ে ফেললো। ঠোঁট টিপে হেসে বলল, ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার মুখের এই চাকমা গঠন আর যাই হোক কোনো বাঙালি মেয়ে সুদর্শন মনে হবে না। প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো তে। এবার শান্তি লাগছে খুব। বুকের ভেতর আনন্দেরা লুটুপুটি খাচ্ছে শান্তিতে। স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিতে মন চাচ্ছে আজকের এই মুহূর্তটুকু। দি গ্রেট জাংকুক ওরফে মিস্টার ফকফকা চেঙ্গিস খানের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে পাচ্ছে সে। তীব্র ক্রোধে দপদপ করতে করতে জাংকুক কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ থামিয়ে দিল আয়ু। কড়াভাবে সকলকে ধমক দিয়ে বলল, খেলা শুরু করতে। এদিকে যেহেতু তাদের আসল পরিকল্পনার কথা স্মরণ করিয়ে দিল। একবার তের পালা আসুক, খেলা শুরু হলো যথারীতি। ঘুরতে ঘুরতে বোতল থামলো ন্যান্সির মুখ করে। সবাই হই হই করে উঠলো। তে বলল, ন্যান্সি ঝটপট বলে ফেলতো, এই যাবৎ কয়টা প্রেম করেছিস? নাকের ডগায় আসার চশমা ঠেলতে ঠেলতে জেহপের দিকে এক পলক তাকালো ন্যান্সি। লাজুক ভঙ্গিতে বলল, একটাও না। জাংকুক বিশ্বাস করলো না, পুরাই ঢপ। আই ওকে থামিয়ে দিয়ে বলল, তুই চুপ কর, সবাই কি তোর মতো রোমিও হবে নাকি? খেলা প্রায় শেষ পর্যায়ে। একে একে প্রায় সবাইকে একটা না একটা কিছু করতে হয়েছে। শেষ পর্যন্ত বোতল ঘুরতে ঘুরতে গিয়ে থামলো তের দিকে। জাংকুক তেকে জব্দ করে নিজের মতো কিছু করতে বলতে উদ্যত হচ্ছিল, কিন্তু তাকে সবাই থামিয়ে দিয়ে আয়ু বলল, খেলা সমাপ্তি তাহলে তেকে দিয়েই হোক। এই কথা বলে এক পলক জাংকুকের দিকে তাকিয়ে তের দিকে তাকালো সে। তে, আর সারা রাত তুমি আর জাংকুক এক ঘরে এক বিছানায় কাটাবে। আয়ু থামলো। এবার জেহপ বলল, শুধু তাই নয়, জাংকুককে মাথা টিপে ঘুম পাড়াতে হবে। চমকে উঠলো তে আর জাংকুক দুজনে। জাংকুক খেয়াল করলো চোখ মুখ শক্ত করে তে ডেয়ার নাখোঁজ করতে উদ্যত হয়েছে। জাংকুকও প্রথমে নাখোঁজ করতে চেয়েছিল, কিন্তু যখন বুঝলো তেকে জব্দ করার সুবর্ণ সুযোগ এটাই, তখন আর না করলো না, বরং চোখ মুখে দুটি ফুটিয়ে দুরন্ত হাসি হাসতে লাগলো। তে না করবে করবে এমন ভাব। এমন সময় সে গলা খাকারি দিয়ে বলল, জানিস, আজ দুপুরে ছাদে গিয়েছিলাম, তারপর একজনের ইজ্জত হরণ করে নিয়ে এসেছি। কপাল কুঁচকে ফেললো তে। জাংকুক তার দিকে তাকিয়ে এসব কি বলছে? তেকে বুঝিয়ে দিতে জাংকুক পুনরায় বলল, কারো বোধহয় কোনো মূল্যবান জামা কাপড় হারানো গিয়েছে। মুহূর্তে শক্ত হয়ে গেল তে। বুকের ভেতর ধপধপানি শুরু হয়ে গেল। অগ্নি দৃষ্টিতে তাকালো জাংকুকের দিকে। জাংকুক বলল, ডেয়ার পূরণ না করলে এদের সবাইকে সাক্ষী রেখে মালিকের কাছে তার মূল্যবান সম্পদ ফেরত দিব। একদিকে ডেয়ার, অপরদিকে জাংকুকের হুমকি। সব দিক দিয়ে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। সব দিক বিবেচনায় বাধ্য হয়ে ডেয়ার পূরণ করতে রাজি হলো। জাংকুক যদি পরপুরুষ হতো তাহলে হয়তো হার মেনে নিত। যেহেতু সে পরপুরুষ নয়, সেহেতু হার মানার প্রশ্নই ওঠে না। জাংকুক যখন বুঝলো তে ডেয়ার পূরণ করবে, তখন মনে মনে তীব্র জিদ্দি হয়ে বলল, আজকের রাতটা তুমি কখনো ভুলতে পারবে না তে।